এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে প্রত্যয় দশম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা করছিলাম সংস্কৃত কৃত প্রত্যয়, আজকে তার শেষ ক্লাস, কারণ এরপরে আমরা কি করব, সংস্কৃতে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তো প্রত্যয় করার আগে প্রত্যয়ের বিশেষ কিছু অংশ আমি প্রথমে বলবো, তারপর আমরা প্রত্যয়ে যাব, কারণ এখান থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। তো সেই কোশ্চেনটি এরকম যে উপধা কাকে বলে। ঠিক আছে, তো উপধা কাকে বলে একটু জেনে নিই। প্রকৃতি অন্তবর্ণের পূর্ববর্তী বর্ণ হলো উপধা। মানে কোনো শব্দকে যখন আমরা প্রত্যয় নির্ণয় করতে চাই বা করি, তখন কি হয়, প্রথমে শব্দরূপ বা ধাতুরূপ যে কোনো একটা থাকবে, বা কোনো ক্ষেত্রে দুটোই থাকতে পারে, তারপরে থাকে প্রত্যয়। ঠিক আছে, তো এখানে প্রকৃতি কিন্তু সেই শব্দরূপ বা ধাতুরূপকে বুঝিয়েছে। প্রকৃতির অন্তবর্ণের পূর্ববর্তী বর্ণ হলো উপধা। তো কার্য একটা শব্দ, দেখো এই শব্দটিকে যদি আমরা প্রত্যয় নির্ণয় করি তাহলে এরকম হবে। এটা একটা ধাতুরূপ, যে ক্রিযুক্ত ন্যাত প্রত্যয়, ন্যাত একটা প্রত্যয়। ঠিক আছে, তো এখানে রিকার, দেখো রিকার হলো ধাতুরূপ, এর অন্তবর্ণ। ঠিক আছে, মানে এখানে বলেছে যে ক্রি যে ধাতুরূপ রয়েছে, এই ধাতুরূপের বা প্রকৃতির অন্তবর্ণ কি হলো, রিকার। তাই এখানে এই শব্দের উপধা হবে কি, ক। কারণ যেহেতু রিকার শেষে রয়েছে, এবার অন্তবর্ণ বা অন্তে রয়েছে, তার আগের বর্ণ কি, ক, তাহলে এখানে ক হচ্ছে উপধা। ঠিক আছে, এটা গেল তোমাদের যে ধাতুরূপ দিয়ে বোঝালাম। তো এইরকম যদি কোনো শব্দ থাকে সেটাও কি করে বের করতে হয়, তো আমি দেখাবো। যেমন নম্য একটা শব্দ বলা থাকলো যে নম্য শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এবং তার উপধা কি সেটাও নির্ণয় করো। তো প্রকৃতি প্রত্যয়টা এরকম, দেখো ভাঙলে নম একটা শব্দ, নম শব্দের শেষে কি রয়েছে, জফালা, নম যুক্ত জ। যেহেতু এখানে স্বরবর্ণ নেই, ধাতুর অন্তবর্ণ সবসময় ব্যঞ্জন বর্ণ হয়, কোনো স্বরান্ত বা অ এরকম হয় না। তো এখানে হসন্ত চিহ্ন হয়, এর আগে আমি বলেছি। তো নম যুক্ত জব, তাহলে কি হলো, নম্য। ঠিক আছে, নম একটা শব্দ। তো নম যে শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে কি হয়েছে, একটা শব্দ গঠন করেছে, প্রত্যয়জাত। হ্যাঁ, তো তাহলে এখানে দেখো নম এই প্রকৃতির অন্তবর্ণ, মানে শব্দরূপ, কিন্তু এটা একটা প্রকৃতিও বটে। হ্যাঁ, তো এর অন্তবর্ণ হলো ম, নম, ম, আর উপধা হবে কি, ন। ঠিক আছে, তো এইখানে একটা কথা বলে রাখি তোমাদের, যে এখানে কিন্তু বারবার বলেছে প্রকৃতির অন্তবর্ণের পূর্ববর্তী বর্ণ, এখানে কিন্তু ধ্বনির কথা বলেনি। হ্যাঁ, বর্ণের কথা এখানে বলেছে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, তারপর গিয়ে আমাদের উপধা নির্ণয় করতে হবে। কারণ তোমরা এখানে ধ্বনি যদি বলা হয় বা ধ্বনি যদি ধরে তোমরা উপধা নির্ণয় করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, বারবার বলছি যে এক্ষেত্রে একটু মনে রাখবে যে প্রকৃতির অন্তবর্ণের পূর্ববর্তী বর্ণ হবে উপধা। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। যেমন অনুবন্ধ কাকে বলে। হ্যাঁ, কোনো প্রত্যয়ের নামকরণের জন্য এক বা একাধিক বর্ণ ব্যবহার করা হয়, যা প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না, সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে বলা হয় অনুবন্ধ। আর এই অনুবন্ধ বাদ যাওয়ার ঘটনাকে বলা হয় ঈদ। মানে কোনো বর্ণ প্রত্যয় নামকরণের জন্য শুধুমাত্র আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার হয়, তাকে কি বলা হয়, অনুবন্ধ। কিন্তু এই যে বাদ যাওয়ার যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়, ঈদ, রস্যই খণ্ডত্ব। ঠিক আছে, তো যেমন উদাহরণ, জ অন্তস্থ জ একটি প্রত্যয়, কখনো কখনো খণ্ডত্ব যোগ করে যৎ নামকরণ করা হয়, অথচ এই খণ্ডত্ব প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না, এই খণ্ডত্ব হলো অনুবন্ধ। আর খণ্ডত্বটি বাদ যাওয়ার ঘটনাটি হলো ঈদ। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ নিয়েছি, যেমন কার্য,
কার্যের ক্ষেত্রে বলছি, যেমন ক্রিযুক্ত ন্যাত প্রত্যয়। ঠিক আছে, তো যেহেতু বলা হয়েছে অনুবন্ধর ক্ষেত্রে সেই বর্ণ বা বর্ণ সমষ্টি প্রকৃতিতে কখনো যুক্ত করা হয় না, প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না, হয় কি প্রত্যয়ের সাথে। তো ন্যাত প্রত্যয় এখানে কি হলো, অন্তস্থ জ একটা প্রত্যয় প্রথমেই বলেছি, এর সঙ্গে দন্তান্ন আর খণ্ডত্ব যোগ হয়ে কি হলো, ন্যাত প্রত্যয়। তো এখানে দন্তান্ন আর খণ্ডত্ব এই দুটি বর্ণ হলো কি অনুবন্ধ। আর এই যে খণ্ডত্ব আর ন বাদ যাওয়ার যে ঘটনা, মানে যখন আমি বলতে যাব জ প্রত্যয় বলছি, হ্যাঁ, দন্তান্ন আর খণ্ডত্ব বাদ চলে যাচ্ছে, এই ঘটনাকে কি বলা হয়, ঈদ রস্যই খণ্ডত্ব। ঠিক আছে, যেমন এটা তো ভাঙলে আমরা যখন ভাঙবো প্রত্যয় নির্ণয় করব তখন হবে কি ক্রিযুক্ত ন্যাত, আর যখন ভাঙা থাকবে যে ক্রিযুক্ত ন্যাত, এটা কি হলো কার্য। দেখো এখানে দন্তান্ন আর খণ্ডত্ব বাদ চলে গেছে, কি হলো, ক্রি থেকে কার হয় শব্দে গিয়ে কার জো, আর এখানে রেপটা চলে গেল, রিকারটা জ, শুধু জ যুক্ত হচ্ছে। তাহলে এই যে এখানে দন্তান্ন আর খণ্ডত্ব বাদ চলে গিয়ে কার্য হলো, এই একে বলা হয় অনুবন্ধ, আর এই ঘটনাকে বলা হয় ঈদ। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা আজকের ক্লাসের সংস্কৃত কৃত প্রত্যয়ের যে দুটি প্রত্যয় আমাদের বাকি ছিল সে দুটো। তো প্রথমে করছি আমরা নিষ্পত্যয়। হ্যাঁ, তো নিষ্পত্যয় করার আগে সেই নিষ্পত্যয় চেনার জন্য আমি ছোট করে একটা সূত্র লিখেছি, সেটাকে বলছি যে যে সমস্ত শব্দ কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে ধাতু প্রকৃতির পরে নিজ প্রত্যয় হয়। ঠিক আছে, যে শব্দের দ্বারা কি প্রকাশ পাবে, কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে প্রকাশ, মানে অর্থটা প্রকাশ পাবে, কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থ প্রকাশ পাবে, যখন সেই অর্থ প্রকাশ পাবে তখন কি হবে, ধাতু প্রকৃতির পরে নিজ প্রত্যয় হবে। তো দেখো এখানে তিনটি শব্দ নিয়েছি, পালক, জনক, পালনীয়। তো দেখো পালক পালন করে যে, জনক জন্ম দেয় যে, পালনীয় এটাও কিন্তু পালন করে যে, সেরকমই হবে। তো এই শব্দগুলোর মধ্য দিয়ে কিন্তু কোনো কাজ করানো অর্থে, কাউকে দিয়ে কাজ করানো অর্থটা প্রকাশ পাচ্ছে, তো এক্ষেত্রে নিষ্পত্যই হবে। আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি তোমাদের বা মনে রাখার জন্য। তো দেখো এখানে পালক, জনক, পালনীয়, এই যে পালক অক রয়েছে, জনক অক রয়েছে, ঠিক আছে, আর পালনীয় অনীয় রয়েছে, এগুলো কিন্তু একটা প্রত্যয়, বা এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে আলোচনা করেছি। তো এখানে নিজ প্রত্যয়টা কোথায় হবে সেটা এখন শেখার বিষয়। তো চলো আমরা একটু ভেঙে নিই, তারপর সহজেই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে যেটা করছি, পালকে কি রয়েছে, নক প্রত্যয়, অক নয় কিন্তু, হ্যাঁ, জনকের ক্ষেত্রেও তাই। পালক পালন করে যে, তাহলে পা যুক্ত, মানে কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থ প্রকাশ পাচ্ছে, পালন করে যে, তাহলে পা ধাতু, তারপরে কি হবে নিজ প্রত্যয়, আর পরে রয়েছে নক প্রত্যয়, নক বা অক যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে, অকও হতে পারে, দুটোই কিন্তু ঠিক হবে এক্ষেত্রে। হ্যাঁ, তো তারপরে যাচ্ছে জনক, জন্ম দেয় যে, জন একটা ধাতু, তারপর কি হবে, মানে ধাতু রূপ বা ধাতু প্রকৃতি, তারপর কি হবে নিজ যুক্ত কি নক, নক বা অক, ঠিক আছে। তারপরে যাচ্ছে পালনীয়, পালন করে যে, ক্ষেত্রে তাই, পা ধাতু রূপ রয়েছে, পা যুক্ত নিজ যুক্ত কি হবে অনীয় প্রত্যয়, ঠিক আছে। এরপরে যাচ্ছি আমরা আজকের লাস্ট যেটা প্রত্যয় ছিল বাকি, অর্স প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়ের এটাই শেষ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে কী করবো, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। চলো তাহলে অর্স প্রত্যয়টা শিখে নিই। অর্স প্রত্যয়টা কী হবে, যে কোনো শব্দের শেষে অ থাকলে শব্দটি
কর্তৃ অর্থে ব্যবহৃত হলে তবে প্রত্যয় হবে কি অচ প্রত্যয়। তবে আরও একটি বিষয় মনে রাখতে হবে, সেটা যেরকম যে ক্রি চর শ্রী ধাতুরূপ কিন্তু থাকা যাবে না। যদি ক্রি চর শ্রী এগুলো ধাতুরূপের মধ্যে থাকে এবং সেই শব্দটি যদি কর্তৃ অর্থ প্রকাশ পায় তাহলে সেটা গিয়ে কি হবে, ট প্রত্যয়। এর আগের ক্লাসে ট প্রত্যয় যখন করিয়েছে সেখানে বলা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পারলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো যে শব্দগুলি নিয়েছি, যে ভূধর, নর, দেব, দেখো এই তিনটি শব্দের মধ্যেই কিন্তু আমরা ক্রি চর শ্রী কিন্তু পাবো না। এবার ভাঙছে দেখো, ভূধর, ভূ ভয় দীর্ঘ ভূ, একটা ধাতুরূপ রয়েছে ধর মানে ধৃ হবে যুক্ত অচ প্রত্যয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা ধাতুরূপ ধৃ। তারপর নর, নরর ক্ষেত্রে কি হবে দেখো, এটাও কিন্তু কর্তৃরূপ প্রকাশ পাচ্ছে। নর, নরটা কি হবে দেখো, অর বার থাকলে নি হয়, অর মানে রিকার হয়, নৃ যুক্ত কি হবে অচ প্রত্যয়। তারপরে যাচ্ছি দেব, দেটা কি হবে রস্যিকার হবে, একার থাকলে কি হয় রস্যিকার বা দীর্ঘিকার হয়, সূত্রে আমাদের বলা রয়েছে। তো দিব যুক্ত কি অচ প্রত্যয়। ঠিক আছে, আজকে এখানে সংস্কৃত কীটপত্তয়ের ক্লাসটি শেষ হলো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা হাজির হব। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে বাংলা ব্যাকরণের প্রতিটি পার্ট ধরে ধরে আলোচনা করা হবে, যাতে এসএলএসটি কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা সহজেই অ্যান্সার করতে পারো। এমনকি এই চ্যানেলে ব্যাকরণের বিভিন্ন পার্ট থেকে এমসিকিউ প্যাটার্নেরও কিছু কোশ্চেন সেট রাখা হয়েছে বা আগামীতেও আরও রাখবো, সেটাকে তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।